আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় তথা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে মূলত পরমাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা যদি এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি তাহলে পরমাণুর আর কোনো ডাউট থাকবে না আশা করি। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই বলা হয়েছে পরমাণু ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর পরমাণু গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়। এখানে বলা হয়েছে যে আমরা জানি যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, এবং পরমাণু সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন ধারণা দিয়েছেন। তাদের মধ্যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি কণিকা রয়েছে, এবং এই তিনটি কণিকার কারণে মূলত পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়। তারপরে আমাদের কি বলা হয়েছে, তারপরে আমাদের এখানে বলা হয়েছে যে আহ, তোমরা জেনে এখানে আমি পার্ট 1 থেকে 3 পর্যন্ত পড়ছি যে তোমরা জেনেছো যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই রকমের, অণু ও পরমাণু। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। পদার্থের ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা সময় নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। আমরা তো জানি যে পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা। এই পরমাণুর চেয়ে আরেকটু বড় কণা হলো অণু, অর্থাৎ একের অধিক পরমাণু একত্রিত হয়ে মূলত অণু গঠন করে। এই অণু সম্পর্কে কালের বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিকগণ, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন। যেমন সবার প্রথমে বলা হয়েছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কথা। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যার ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। এখানে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, এটা আমার একটু একটু হালকা দাগ হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নাও। যাই হোক, তারপরে বলা হয়েছে অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। এখানে তিনি বলেছেন যে বা গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের মতবাদ অনুসারে তিনি বলেছেন সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা পরমাণু দ্বারা গঠিত। এই পরমাণুগুলো আর ভাঙা যায় না, অর্থাৎ এগুলো অবিভাজ্য। এবং তিনি এই পরমাণুগুলোর এই পরমাণুর নাম দেন মূলত গ্রিক শব্দ থেকে আগত অ্যাটোমস শব্দের অনুসারে। অ্যাটোমস শব্দ থেকে এসেছে অ্যাটম, আর অ্যাটম মানে হচ্ছে পরমাণু। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে তার সমসাময়িক সময়ের আরো দুজন দার্শনিক প্লেটো এবং এরিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে আবার যে তার সমসাময়িক সময়ে আরো দুজন দার্শনিক প্লেটো এবং এরিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। আচ্ছা, তার সমসাময়িক মানে 400 অব্দের খ্রিস্টপূর্ব 400 অব্দের সময়ের আরো দুজন দার্শনিক এরিস্টটল এবং প্লেটোর মতবাদ অনুসারে যে ডেমোক্রিটাসের মতবাদটি ভুল। এরিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন। একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। অর্থাৎ এরিস্টটল বলেছেন আমাদের যে ক্ষুদ্রতম কণা অর্থাৎ পরমাণু, এই পরমাণুকে যতই ভাঙা হোক না কেন এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রান্তরে যেতে থাকবে। আচ্ছা, তারপর দেখি পরের পৃষ্ঠায় আমাদেরকে কি বলা হয়েছে। পরের পৃষ্ঠায় বলা হয়েছে যে এক মিনিট। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় বলা হয়েছে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন। তিনি বলেন পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। 1803 সালে যে ইংরেজ যে বিজ্ঞানী জন ডাল্টন তিনি নানা পরীক্ষালব্ধ থেকে বলে নানা পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে এটা জানান যে যে পরমাণু আর ভাঙা যায় না, অর্থাৎ পরমাণুই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এর পরবর্তীতে আর ভাঙা যায় না।
ডাল্টনের এই মতবাদটি সকলে গ্রহণ করে, ফলে এরিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। আসলে পরমাণু, আচ্ছা এটুকু পরে পড়ি। এখানে বলা হয়েছে ডাল্টনের যে মতামত সেটা সকলে গ্রহণ করে। এর আগে যে এরিস্টটল মতবাদ দিয়েছিল সেটাকে তারা বাদ দিয়ে দেয়। এরিস্টটলের মতবাদের পরিবর্তে ডাল্টনের মতবাদ সকলে গ্রহণ করে। তারপর বলা হয়েছে যে অবিভাজ্য নয়, অর্থাৎ আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়। পরমাণু বিভাজ্য, এরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের যে পরমাণু সেটা অবিভাজ্য না, সেটা বিভাজ্য। এটা মূলত 3 ধরনের কণিকা দ্বারা গঠিত, একটা হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেকে পরমাণুর মডেলের প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল যোগ্যতা পায়। আচ্ছা, এই নিচের প্যারাটুকুতে মূলত বলা হয়েছে, আমরা এই প্যারাটুকুতে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোরের যে মতবাদ সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা যদি এই প্যারাটুকু পড়ি তাহলে আমাদের বিজ্ঞানী বোর এবং রাদারফোর্ডের করা মতবাদটি সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা পেতে পারবো। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে এখানে বলা হয়েছে গ্রহণযোগ্যতা পায়, এইটুকু তো আমরা পড়লাম। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহকর্মীরা এ নিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষার ফলাফলে তিনি বলেন যে পরমাণু গঠন সম্পর্কে তিনি বলেন, এবং তিনি বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। অর্থাৎ ধনাত্মক আধান মানে প্রোটন এবং ভর, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন একটা ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। এই জায়গাটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত, তাই তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তোমরা হয়তো আন্দাজ করতে পারতেছো এখানে তিনি কিসের কথা বলেছেন। এখানে তিনি মূলত যেখানে বলা হয়েছে যে ধনাত্মক আধান ও ভর, এই ধনাত্মক আধান ও ভর বলতে মূলত এই যে নিউক্লিয়াসটাকে বোঝানো হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর তিনি বলেছেন তিনি আরও ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা আর ধনাত্মক আধানযুক্ত কণার ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তিনি বলেন যে ঋণাত্মক আধানযুক্ত যে কণাগুলো আছে, অর্থাৎ ইলেকট্রনগুলো যে আছে, এই ইলেকট্রনগুলো মূলত এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই ইলেকট্রনগুলো মূলত হলো যে এগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে এটাই বলা হয়েছে। তারপর তিনি বলেন যে রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো, কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। অর্থাৎ রাদারফোর্ডের যে মডেল সেটা হলো সৌরজগতের মতো। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে রাদারফোর্ডের মতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখানে ইলেকট্রনগুলো ঘুরে। তাই এখানে বলা হয়েছে রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো। তারপর বলা হয়েছে যে বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তারপর রাদারফোর্ডের পর বিজ্ঞানী বোর আরো বর্ণনা দেন যে ঋণাত্মক যে আধানগুলো আছে সেগুলো হলো ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো মূলত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটি নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা, ফলে প্রকৃতপক্ষে পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা। দেখো লাস্টের লাইনে বলা হয়েছে যে ইলেকট্রন ও নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো হলো এগুলো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। ইলেকট্রনগুলো হলো এগুলো এবং নিউক্লিয়াস হলো এটা। তাহলে এর যে মধ্যবর্তী জায়গা এগুলো তো ফাঁকা। ঠিক এটার এই অনুসারে বলা হয়েছে যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা।
আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। আমি মূলত এটা পার্ট বাই পার্ট ক্লাস দেব। এটা হলো প্রথম পার্ট। তোমরা আশা করি পার্ট বাই পার্ট সবগুলো ক্লাস দেখবে এবং উপকৃত হবে। আজ আজ এ পর্যন্তই। আজকের আর কথা বাড়ালাম না, এবং পরবর্তীতে আমরা পার্ট 4 থেকে 6 পর্যন্ত আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের সবাইকে এই এই চ্যানেলে আবারও স্বাগতম, এবং তোমাদের সবাইকে এই চ্যানেলে আমি আবারও আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।